শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের হিসাব বিজ্ঞানের ভিডিও টিউটোরিয়াল লেকচারে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে আর্থিক বিবরণী। আজকে আমরা আর্থিক বিবরণীর উপর প্রথম টিউটোরিয়ালটি দেখব এবং ধাপে ধাপে আমরা আরও কয়েকটি টিউটোরিয়াল দেখার চেষ্টা করব পূর্ণাঙ্গ ধারণা নেবার জন্য। আজকে আমরা প্রথমে আলোচনা করব যে আর্থিক বিবরণী অংশ থেকে তোমাদের যে ধরনের প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো কেমন হয়ে থাকে এবং কি কি জিনিস চাওয়া হয়ে থাকে এবং কোন কোন পদ্ধতিতে সেগুলোকে উত্তর করতে হয়। প্রথমেই আমরা একটি প্রশ্নের ধরন দেখে নেই যে আর্থিক বিবরণীতে তোমাদের কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমে যে প্রশ্নটি করা হয়ে থাকে সেখানে এমন একটি রেওয়া মিল দেওয়া থাকে। তোমরা তোমাদের স্ক্রিনে যে রেওয়া মিলটি দেখতে পাচ্ছ, এটি একটি রেওয়া মিল। এখানে বিভিন্ন হিসাব খাত দেওয়া আছে, ডেবিটের কিছু টাকা দেওয়া আছে, ক্রেডিটের কিছু টাকা দেওয়া আছে এবং তার সঙ্গে তোমাদের কিছু সমন্বয় দেওয়া থাকে রেওয়া মিলের এই দফাগুলো এবং সমন্বয়ের এই দফাগুলোর সম্মিলিত রূপকে আমরা প্রশ্নের উত্তর আকারে উপস্থাপন করব। তারপর আমাদের বলে দেওয়া থাকে আমাদের কি করতে হবে এবং করণীয় অংশে কখনো এই রেওয়া মিল এবং সমন্বয় সমূহ থেকে আমাদের বলতে পারে মোট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, সাধারণত যেটা ক নাম্বারে প্রশ্ন করা হয়ে থাকে। তারপর বলতে পারে মোট লাভ নির্ণয় করো, বলতে পারে নিট লাভ নির্ণয় করো এবং এরকম আরো অনেক প্রশ্ন হতে পারে। সেগুলো আমরা ধাপে ধাপে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনায় যাব। এটা আমাদের প্রশ্ন রেওয়া মিল, এটা আমাদের সমন্বয়। তিনটি প্রশ্ন ছিল: মোট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, মোট লাভ নির্ণয় করো, নিট লাভ নির্ণয় করো। আমরা ধাপে ধাপে কাজ করব। আমরা মোট লাভ নিয়ে পরে আলোচনা করব, আমরা নিট লাভ নিয়েও পরে আলোচনা করব। প্রথমে আমরা মোট দেনাদারের পরিমাণ কিভাবে নির্ণয় করে সেটি দেখে নেবার চেষ্টা করি। তার জন্য প্রথমেই আমরা একটি ছক কেটে নিলাম, চার্ট কেটে নিলাম। যেহেতু আমাদের মোট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হবে, কাজেই দেনাদারের সঙ্গে সম্পর্কিত যেই বিষয়াদি উক্ত প্রশ্নে রয়েছে সেগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। প্রথমে আমরা দেখে নিই কি কি জিনিস আছে। দেনাদারের পরিমাণ নিতে হবে ৮০,০০০ টাকা আছে। এর সঙ্গে আমাদের পণ্য বিক্রয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। তোমরা জানো এটা দেনাদারের সঙ্গে যোগ করতে হয় অলিখিত বিক্রয় নামে। তারপরে রয়েছে দেনাদারের ৩% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, এটা আমাদের দেনাদার থেকে বাদ দিতে হয়। প্রথমে আমরা বিবিধ দেনাদার ৮০,০০০ টাকা এখানে বসিয়ে নেই। বিবিধ দেনাদার টাকাটা আমরা এখানে বসিয়ে নেই ৮০,০০০ টাকা। তার সঙ্গে আমরা একটু আগেই বললাম পণ্য বিক্রয় ৫,০০০ টাকা হিসেবভুক্ত হয়নি, আমরা সেটি এখানে বসিয়ে নেই। যোগ অলিখিত পণ্য বিক্রয় ৫,০০০ টাকা, ৮০,০০০ অ্যান্ড ৫,০০০ আমরা যোগ করে আমরা এখানে পাই ৮৫,০০০ টাকা। এখন আমাদের করতে বলেছে যে দেনাদারের ৩% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে। তাহলে এই যে ৮৫,০০০ টাকা, এর উপরে ৩% করলে যেই টাকাটা আমরা পাবো সেটাকে আমরা বলবো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আমরা এখানে বসাই বাদ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই ৮৫,০০০ টাকার উপর ৩% করলে আমরা পাই ২,৫৫০ টাকা। যেহেতু বাদ দিতে বলা হয়েছে আমরা বাদ দিই ৮৫,০০০ থেকে ২,৫৫০ টাকা। তাহলে আমরা পেয়ে যাব মোট দেনাদার ৮২,৪৫০ টাকা। হয়ে গেল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা খ নাম্বারে যাই। এটি আমাদের উক্ত প্রশ্ন রেওয়া মিলটি, এখানে সমন্বয় সমূহ। খতে আমাদের করতে বলা হয়েছিল মোট লাভ নির্ণয় করো। এখন মোট লাভ নির্ণয় করতে গেলে আমাদের ক্রয় বিক্রয় হিসাবটা করতে হয়, তোমরা জানো সেখানে প্রত্যক্ষ খরচ সমূহ যায়। দেন আমরা একটি ছক কেটে নেই এমন। তো প্রথমে আমরা যেহেতু আধুনিক ছকে বা উলম্ব ছকে আমরা যেভাবে হিসেব করি প্রথমে বিক্রয়ের দফাগুলো দিয়ে থাকি। তাহলে আমরা দেখি প্রথমে এখানে ছিল পণ্য ক্রয় ও বিক্রয়। তোমরা জানো বিক্রয়ের টাকা যেহেতু ক্রেডিট পাশে থাকে ২,১২,০০০ টাকা বিক্রয়ের ব্যালেন্স ছিল। আমরা এখানে বসাই বিক্রয়। একটা কথা সবসময় মনে রাখবে, আগেও বলেছি তোমাদের, যে ফাইনালি যেই ঘরে টাকাটা আমরা বসাবো যদি কোনো খসড়া করতে হয়, মানে তার সঙ্গে যোগের বা বিয়োগের কোনো কিছু থাকে, তাহলে তার ইমিডিয়েট আগের ঘরে আমাদের হিসেবটা করতে হয়। যেহেতু বিক্রয়ের সঙ্গে আমাদের ফেরত, কারবারি বাট্টা, অলিখিত বিক্রয় এমন অনেক কিছুই রয়েছে, হিসেব কিতাব করতে হবে, তাই আমরা এই ঘরে ফাইনালি বসাবো, তার ইমিডিয়েট আগের ঘরে টাকাটা বসালাম। বিক্রয় ২,১২,০০০ টাকা। এর সঙ্গে খেয়াল করো এখানে ফেরত রয়েছে। যেহেতু বিক্রয় ক্রেডিট, কাজে বিক্রয় ফেরত ডেবিট। তোমরা জানো ডেবিটের সুদ ক্রেডিট, ক্রেডিটের সুদ ডেবিট, ওই নিয়ম অনুযায়ী
বিক্রয় যেহেতু ক্রেডিট, তার ফেরত ডেবিট পাশে থাকে 4,000 টাকা। আমরা এখানে বসিয়ে দিলাম ফেরত 4,000 টাকা। এখন দেখো কারবারি বারটা রয়েছে, তার মানে এটা বিক্রয় বারটা। তার আগে আমরা ফেরতের যোগ বিয়োগটা করে নেই। এখানে আমাদের বিয়োগ করলে আসে 2,08,000 টাকা। কারবারি বারটা বাদ দিতে হবে, আমরা বসালাম বাদ কারবারি বারটা 2,100 টাকা। বিয়োগ করার পরে আমরা পাই 2,05,900 টাকা। এরপরে আবার খেয়াল করো, আমাদের পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি বলে একটা কথা ছিল, এটা যোগ করতে হবে। যেহেতু হিসাবভুক্ত হয়নি, আমরা লিখলাম অলিখিত বিক্রয় 5,000 টাকা। মোরলে সবকিছু আমরা দিয়েছি, যা যোগ হয় যোগ করেছি, যা বিয়োগ হয় বিয়োগ করেছি, আর কোনো কাজ বাকি নেই। এখন আমরা ফাইনালি কি পাই? নিট বিক্রয় কত টাকা পাই? 2,05,900 সঙ্গে আরো 5,000 যোগ করলে আমরা পাই 2,10,900 টাকা। আমরা ফাইনালি এই ঘরে বসিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়সমূহ বাদ দিতে হয়, প্রত্যক্ষ খরচ যেগুলো আছে। প্রথমে আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে। আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা বসাবো, যেহেতু এর সঙ্গে কোনো সমন্বয় নেই তাই আমরা সরাসরি এই ঘরে বসিয়ে দিলাম 30,000 টাকা। পণ্য ক্রয় ও বিক্রয়ের বিক্রয় আগেই চলে গেছে, এখন আমরা ক্রয়টা নেব। পণ্য ক্রয় যেহেতু সাথে অনেক খসড়া রয়েছে, যোগের বিয়োগের কাজ রয়েছে, তাই আমরা এই ঘরে বসালাম টাকাটা 80,000 টাকা। এর সঙ্গে ফেরত ছিল 2,000 টাকা, আমরা বাদ দিয়ে দিই ফেরত 2,000। বাদ দিলে আমরা পাই 78,000 টাকা। কারবারি বারটা ছিল আমাদের 1,500 টাকা, আমরা সেই টাকাটাও বাদ দিই। কারবারি বারটা 1,500 টাকা, বাদ দিলে আমরা পাই 76,500 টাকা। খেয়াল করো, এর সঙ্গে আমাদের আরো একটা কথা বলেছিল, পণ্য উত্তোলন 3,000 টাকা হিসেবভুক্ত হয়নি। আমরা জানি যে পণ্য উত্তোলন করা হয় ব্যক্তিগত কাজে হোক, যে কোনো কারণে হোক, পণ্য উত্তোলন করা হলে ক্রয়ের পরিমাণটা কমে যায়। তাই আমরা এখানে বাদ পণ্য উত্তোলন দেব 3,000 টাকা। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমরা যোগ বিয়োগ করলে পাই 73,500 টাকা। খেয়াল করো, আরও একটা প্রত্যক্ষ খরচ রয়েছে এখানে, সেটা হচ্ছে পরিবহন খরচ 5,000 টাকা। আমরা বসাই পরিবহন, যেহেতু এর সঙ্গে কোনো বকেয়া বা অগ্রিম নেই তাই সরাসরি আমরা এই ঘরে বসিয়ে দিলাম। ওকে, আমাদের সবকিছু বসানো শেষ। এখন আমরা এই তিনটা ফিগার যোগ করে দেই। এই তিনটি ফিগার যোগ করলে আমরা পাই 1,07,500 টাকা। এখন আমাদের যে কাজ, এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হবে। খেয়াল করো, সমাপনী মজুত পণ্য রয়েছে 15,000 টাকা, আমরা লিখলাম এখানে বাদ সমাপনী মজুত পণ্য 15,000 টাকা। এখন 1,07,500 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ করলে আমরা পাই 93,500 টাকা। এখন সব কাজ আমাদের করা শেষ হয়ে গেছে। এখন এই যে 2,10,900 টাকা বিক্রয়ের পাশে ছিল আর ক্রয়ের পাশে আমাদের আসলো 93,500 টাকা, এই দুটো ফিগার বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মোট লাভ। বিয়োগ করলে আমরা পাই 1,17,400 টাকা। এটাই আমাদের মোট লাভ। আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে মোট লাভ নির্ণয় করতে হয়। এখন আমরা তৃতীয় নাম্বার প্রশ্নে চলে যাই, যেখানে আমাদের বলা হয়েছিল নিট লাভ নির্ণয় করো। একইভাবে নিট লাভ নির্ণয় করার জন্য আমাদের একই রকম একটি চার্ট কাটতে হবে। এখন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ক্রয় বিক্রয় থেকে আমরা যে মোট লাভটা পেয়েছিলাম সেই মোট লাভটা বা মোট মুনাফাটা বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দিলাম 1,17,400 টাকা যেটা ছিল। এর সঙ্গে এখন আমরা খরচগুলো ডেবিট পাশে বসাতে থাকবো। খেয়াল করো, বেতন ছিল 10,000 টাকা, আমরা বেতন বসিয়ে দিলাম 10,000 টাকা। যেহেতু কোনো সমন্বয় ছিল না তাই সরাসরি আমরা এই ঘরে বসিয়ে দিলাম। এর সঙ্গে আমাদের বীমা প্রিমিয়াম ছিল 1,500 টাকা, আমরা বীমা প্রিমিয়াম বসিয়ে দিলাম 1,500 টাকা। এর সঙ্গে আমাদের বিজ্ঞাপন খরচ ছিল 5,500 টাকা, আমরা বিজ্ঞাপন বসালাম। আমরা এই ঘরে বসাই, কেননা বিজ্ঞাপনের সঙ্গে আমাদের একটি সমন্বয় রয়েছে। বিজ্ঞাপন খরচের 5/4 অংশ বিলম্বিত করতে হবে। এই 5,500 টাকার 5/4 অংশ বিলম্বিত যদি আমরা করি তাহলে আমরা পাই 4,400 টাকা।
বিলম্বিত আমরা বাদ দিয়ে থাকি বিজ্ঞাপন থেকে, বিয়োগ করার পরে আমরা পাই 1100 টাকা। কেমন? আচ্ছা, তারপর দেখো শিক্ষানবিশ ভাতা ও সেলামি রয়েছে। যেহেতু আমরা খরচের পার্টগুলো করছি, কাজে আমরা শিক্ষানবিশ ভাতার 2600 টাকা আগে বসিয়ে দিই, সরাসরি বসিয়ে দিই শিক্ষানবিশ ভাতা 2600 টাকা। আমাদের মোরলেস আমরা সবই দিয়েছি, এখন শুধুমাত্র একটা কাজ বাকি আছে, দেনাদারের 3% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এটা আমরা ক্রয় বিক্রয় পাটে আগেই বের করে নিয়েছিলাম কত টাকা এসেছিল। এখন আমরা বসাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সরাসরি বসিয়ে দিই 2550 টাকা। এখন এই যে ফিগারগুলো যোগ করলে আমরা পাই 17550 টাকা। এখন আমাদের কাজ, এই পাশে একটা ফিগার পেয়েছি, এই পাশে একটা ফিগার পেয়েছি, এই দুটো ফিগার আমরা বিয়োগ করলে পাই 99,650 টাকা। ওকে, খেয়াল করো আমাদের ইয়াতে লাভ লোকসানে যখন নিট লাভ বের করব, দুটো পাশ থাকে, একটা আয়ের পাশ একটা ব্যয়ের পাশ। ব্যয় তো আমরা সবই দিলাম, আয় তো একটা বাকি রয়ে গেছে, শিক্ষানবিশ সেলামি ছিল 5200 টাকা। এই জিনিসগুলোকে আমরা বলি পরিচালন আয়, যা যোগ করতে হয়। যোগ পরিচালন আয় আমাদের ছিল 5200 টাকা, যার নাম ছিল শিক্ষানবিশ সেলামি। আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম 5200 টাকা শিক্ষানবিশ সেলামি নামে। তারপরে আমরা যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা পাই নিট মুনাফা, আমাদের কাঙ্ক্ষিত নিট লাভ বা নিট মুনাফা। যেহেতু আমরা যোগ করতে চাচ্ছিলাম, কাজে আমরা যোগ করব। যোগ করলে আমরা পাই 1,04,850 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত নিট মুনাফা। আশা করি এই ভিডিও থেকে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিভাবে ক নাম্বারের উত্তর করতে হয়, কিভাবে মোট লাভ বের করতে হয়, কিভাবে নিট লাভ বের করতে হয়, কার পরে কে কোথায় যায়। ওকে, এটা প্রথম ভিডিও আমাদের আর্থিক বিবরণীর উপরে। এরপরে আমরা ধাপে ধাপে আরো কিছু টিউটোরিয়াল করার চেষ্টা করব, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন দেখার চেষ্টা করব। and if you have any question regarding the presentation, you can feel free to ask me in this number. মনোযোগ সহকারে লেকচারটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।